সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই অবগত যে বর্তমান বিশ্ব একটি অতিমারীর মধ্য দিয়ে করোনা ভাইরাসের অতিমারীর মধ্য দিয়ে অতিক্রম করছে এবং সারা বিশ্বই এই কোভিড-19 সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং ভ্যাকসিন নিব, সঠিক নিয়মে মাস্ক পরিধান করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো। এভাবে আমরা নিজেকে, দেশ এবং পরিবারকে এবং দেশকে রক্ষা করব। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। যদিও আমাদের শিক্ষাক্ষেত্রে এখনো ছুটি রয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনো খুলেনি, কিন্তু অনলাইনের মাধ্যমে সারা দেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আমরা ঘরে বসেই আমরা সময়টা অযথা সময় নষ্ট না করে আমরা পড়াশোনায় মনোযোগী হব এবং যখনই পরিস্থিতি স্বাভাবিক হবে, যখনই আমাদের আক্রান্তের হার একটা নির্দিষ্ট রেটের মধ্যে আসবে, তখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। তখন হয়তো তোমরা খুব বেশি সময় পাবে না, হয়তো বা তোমাদের পরীক্ষাগুলি একদম নাকের ডগাই থাকবে বলতে গেলে, যে তখন পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে না, এর জন্য বাসায় বসেও তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। আজকে আমাদের অনার্স তৃতীয় বছর এবং যে ম্যাক্রো ইকোনমিক্সটা, সেই ম্যাক্রো ইকোনমিক্স মাস্টার্স স্টুডেন্টদেরও রয়েছে এই টপিকগুলি। সেজন্য আমি অনার্স তৃতীয় বছর এবং মাস্টার্স স্টুডেন্ট যারা আছো অথবা ইকোনমিক্সের অনার্সে যাদের ম্যাক্রো ইকোনমিক্সের এই অধ্যায় এই টপিকগুলি রয়েছে, তোমাদের সকলকে বলছি যে এই টপিকগুলি তোমরা, এই ক্লাসগুলি তোমরা দেখতে পারো। এই ক্লাসগুলি দেখলে হয়তো তোমরা প্রত্যেকটা ক্লাসই, প্রত্যেক টিচারের ক্লাসগুলি যদি তোমরা দেখো, তাহলে কোনো না কোনোভাবে তোমরা প্রতিটা বিষয় স্পষ্টভাবে বুঝে যাবে। তো আজকে আমরা দেখব যে আমাদের যে ইনফ্লেশন ছিল, সেই ইনফ্লেশনের অধ্যায়েই আমরা আলোচনা করব। তো আজকে আমরা আমাদের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, avenues for control of inflation। কিভাবে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করা যায়? একটা অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি দেখা দেয়, তখন আমরা এই মুদ্রাস্ফীতিটা কিভাবে নিয়ন্ত্রণ করব? তো আমরা কি জানি? আমরা জানি যে সমাজে মুদ্রাস্ফীতি সমাজে আয় বৈষম্যকে ত্বরান্বিত করে, সামাজিক অসন্তোষের সৃষ্টি করে এবং অর্থনীতিতে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে। তাই অতিমাত্রায় মুদ্রাস্ফীতি কখনো কাম্য নয়। মুদ্রাস্ফীতির কয়েকটি, এই বানানটি ঠিক করে নেবা, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণের কয়েকটি উপায় রয়েছে। তার মধ্যে আমরা এখানে দেখো আমি লিখে রেখেছি যে 1 নাম্বার হচ্ছে রাজস্ব নীতি, যাকে আমরা বলি ফিসক্যাল পলিসি। তারপর হচ্ছে আর্থিক নীতি 2 নাম্বার, এটা হচ্ছে মনিটারি পলিসি, এবং অন্যান্য ব্যবস্থা। তাহলে মুদ্রাস্ফীতিটা কি? মুদ্রাস্ফীতিটা কোনো সমাজের জন্যই কাম্য নয়। ওই মুদ্রাস্ফীতিটা কি করে? সমাজের যে আয় আছে, মানুষের মধ্যে আয় বৈষম্যটা বৃদ্ধি করে এবং সামাজিক অসন্তোষের সৃষ্টি করে এবং অর্থনীতিতে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। তাই মুদ্রাস্ফীতি কখনোই একটা অর্থনীতিতে
কাম্য নয়। তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কয়েকটি উপায় রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্যগুলি, এর মধ্যে আমরা সাধারণত যে দেখি যে নিয়মগুলি, যে নীতিগুলি সবসময় কার্যকরী হয়, সেটা হচ্ছে যে রাজস্ব নীতি অর্থাৎ ফিসক্যাল পলিসি, তারপর হচ্ছে আর্থিক নীতি, মনিটারি পলিসি এবং অন্যান্য ব্যবস্থা। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি পলিসি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে ফিসক্যাল পলিসিস টু কন্ট্রোল ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি কিভাবে কার্যকরী হয়। সরকারের প্রথমত আমরা দেখব যে রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসিটা কাকে বলে। সরকারের আয় ও ব্যয় নীতিকে রাজস্ব নীতি বলে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে। তার মানে হচ্ছে রাজস্ব নীতিটা দুই ধরনের হয়, একটা সম্প্রসারণমূলক আর একটা হচ্ছে সংকোচনমূলক। একটা হচ্ছে এক্সপেনশনারি আর একটা হচ্ছে কন্ট্রাকশনারি। এই দুই ধরনের ফিসক্যাল পলিসি একটা অর্থনীতিতে গ্রহণ করা যায়। তাহলে একটা অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতি, সরকারের আয় এবং ব্যয় নীতিকে আমরা কি বলি, আমরা বলি যে রাজস্ব নীতি। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কি করে, সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করে, যার ফলে অর্থনীতিতে কি হয়, অর্থনীতিতে আয় প্রবাহ ও সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং দাম স্তর হ্রাস পায়। রাজস্ব নীতির হাতিয়ারগুলি আমাদের কিন্তু অনেক সময় এই অধ্যায়ে আমি ডিটেলস পড়াচ্ছি, প্রতিটা টপিক ধরে ধরে যাচ্ছি, কারণ হচ্ছে কি, কারণ দেখা যায় যে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন রাজস্ব নীতির হাতিয়ারগুলো কি কি, রাজস্ব নীতি কাকে বলে, এর হাতিয়ারগুলো কি কি আমাদের জানা দরকার। তো রাজস্ব নীতির হাতিয়ারগুলোর মধ্যে রয়েছে, এক নাম্বার হচ্ছে যে সরকারের ব্যয়ের পরিমাণ কমানো। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রয়েছে, সেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি করতে হবে, এক নাম্বার হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের পরিমাণটা কমানো লাগবে। দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্সের পরিমাণ, অর্থাৎ করের পরিমাণটা, কর আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ যেটা ডিরেক্ট ট্যাক্স যেটা, সেটাকে কি করতে হবে, বাড়াতে হবে। করের পরিমাণ, এক নাম্বার হচ্ছে সরকারি ব্যয়ের পরিমাণ কমানো, দুই হচ্ছে করের পরিমাণ বাড়ানো, তিন হচ্ছে পরোক্ষ কর হার হ্রাস। প্রত্যক্ষ কর বাড়াতে হবে এবং পরোক্ষ কর হ্রাস করতে হবে। 4 নাম্বার হচ্ছে উপকরণের উপর ভর্তুকি বা সাবসিডি যেটা দেওয়া হয়, সেই সাবসিডিটা প্রদান করতে হবে। 5 নাম্বার হচ্ছে অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থা, অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করতে হবে। মূলত এখানে এই 5টা রাজস্ব নীতি আছে, সেই 5টা রাজস্ব নীতির মাধ্যমে কি করতে পারে, এই 5টা রাজস্ব নীতির হাতিয়ার রয়েছে, এই হাতিয়ারগুলির মাধ্যমে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। তো প্রথমে আমরা জানি যে মুদ্রাস্ফীতিটা, আমরা এর আগে ক্লাসে আমি আলোচনা করে আসছি যে মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি একটা, আর একটা হচ্ছে খরচ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি বা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তো প্রথমে আমরা দেখব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিভাবে রাজস্ব নীতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আমরা যে রাজস্ব নীতি অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার রাজস্ব নীতি, কোন ধরনের রাজস্ব নীতি, সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করবে, এবং এই রাজস্ব নীতির হাতিয়ারগুলো আমরা দেখে আসছি। এই হাতিয়ারগুলোর মাধ্যমেই সরকার কি করবে, আমাদের চাহিদা বৃদ্ধিজনিত যদি মুদ্রাস্ফীতি একটা সমাজে দেখা দেয়, সেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেই সংকোচনমূলক রাজস্ব নীতি সরকার প্রয়োগ করতে পারে। তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক রাজস্ব নীতি সরকার যে প্রয়োগ করবে, সেটা কিভাবে, কোন কোন হাতিয়ারের মাধ্যমে
সেটি প্রয়োগ করতে পারে, সেটা আমরা দেখব। যে প্রথমত হচ্ছে যে সরকারের ব্যয় হ্রাস করা। সরকারের যে গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার রয়েছে সেই এক্সপেন্ডিচার হ্রাস করতে হবে। 1 নাম্বার। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সময় সরকারের ব্যয় হ্রাস করতে হয়, বিশেষ করে অনুৎপাদনশীল খাতে ব্যয় বন্ধ করে দিতে পারে। এর ফলে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ কমে যায়, আর আয় কমলে আমরা কি জানি, সামগ্রিক চাহিদাটা হ্রাস পায়। যখনই সামগ্রিক, অর্থাৎ এটা একটা আরেকটার সাথে হচ্ছে লিঙ্ক, যখনই সরকার কি করবে, সরকারের যে গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচারটা যখনই হ্রাস করে ফেলবে, তখনই কি হবে, একটা সমাজের মধ্যে কি হবে, আয় প্রবাহ, আর্থিক আয় প্রবাহটা কমে যাবে। আর্থিক আয় প্রবাহ যখনই কমে যাবে তখন কি হবে, সামগ্রিক চাহিদাটা হ্রাস পাবে। যখনই সামগ্রিক চাহিদা হ্রাস পাবে তখন কি হবে, দাম স্তর কমে যাবে। এর ফলে কি হবে, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসবে। 2 নম্বর হচ্ছে প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করতে হবে। প্রত্যক্ষ কর হার বৃদ্ধি করতে হবে। কর হার বৃদ্ধি পেলে, অর্থাৎ ট্যাক্স রেটটা যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যয়যোগ্য আয় কমে যায়। আমরা কিন্তু জানি যে ব্যয়যোগ্য আয় কাকে বলে। আমরা যে মাসে যে ইনকামটা আমাদের থাকে, আমরা যা আয় করি, সেই আয় থেকে ট্যাক্সটা বাদ দেওয়ার পর যে অংশটা থাকে সেটাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। তাহলে কর হার যদি বৃদ্ধি পায়, তাহলে একজন ব্যক্তির ব্যয়যোগ্য, অর্থাৎ সামগ্রিক যে মানুষের সামগ্রিক অর্থ, আমরা যেহেতু সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করছি, কাজেই এক্ষেত্রে যখন ট্যাক্স রেটটা যখন বৃদ্ধি পেয়ে যাবে, তখন ব্যয়যোগ্য আয়টা কি হবে, কমে যাবে। এর ফলে বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদা কমে। যখনই ব্যয়যোগ্য আয়টা কমে যাবে, তখনই বাজারে যে পণ্য সামগ্রী এবং বিভিন্ন সেবা রয়েছে সেগুলির চাহিদাটা কমে যাবে। এর ফলে কি হবে, সামগ্রিক চাহিদা কমে যাবে। সামগ্রিক চাহিদা কমে যাওয়ার ফলে কি হয়, দাম স্তর কমে যায় বা হ্রাস পায়। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির যে কার্যকারিতা, সেই কার্যকারিতাটা আমরা গ্রাফের মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। তাহলে নিচে দেখো, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির কার্যকারিতা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। আমি তোমাদের জন্য পাশে একটা চিত্র অঙ্কন করে রেখেছি। এই চিত্রের মাধ্যমে আমরা এই যে আমাদের রাজস্ব নীতি, আমরা এখানে দেখে আসছি যে কি করতে হবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হ্রাস করতে পারে যখন একটা সমাজের মধ্যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিবে। যখন চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখা দিবে, তখন সরকার কিভাবে সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে সেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য আমরা দেখে আসছি এর আগের স্লাইডে। প্রথমত হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে হ্রাস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স রেট বৃদ্ধি করতে হবে। ট্যাক্স কোন ট্যাক্স, সেটা হচ্ছে প্রত্যক্ষ, যেটা প্রত্যক্ষ করের পরিমাণটা বৃদ্ধি করতে হবে। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতির যে কার্যকারিতা, সংকোচনমূলক রাজস্ব নীতি যে সরকার গ্রহণ করে, তখন সেই রাজস্ব নীতির কার্যকারিতা আমরা চিত্রের সাহায্যে এখন ব্যাখ্যা করব। পাশে একটা চিত্র আমি অঙ্কন করে রেখেছি। পাশের চিত্রে দেখো, স্বাভাবিক নিয়মে আমরা জানি যে একটা চিত্রের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস। এই ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে দাম স্তর, আর হরাইজন্টাল অ্যাক্সিসে হচ্ছে আয় স্তর বা উৎপাদন স্তর দেখানো হয়েছে। এখানে দেখো, AS নট, এটা হচ্ছে কি সামগ্রিক যোগান রেখা, এগ্রিগেট সাপ্লাই কার্ভ যাকে বলে। আর AD নট, এগুলি হচ্ছে AD নট বা AD1, এটা হচ্ছে কি সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ড কার্ভ।
তাহলে আমরা দেখো এখানে এডি নট এবং এডি ওয়ান এই দুইটা হচ্ছে প্রাথমিক। এডি নট হচ্ছে প্রাথমিক সামগ্রিক চাহিদা, প্রথম যেটা মানে প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা, আর এএস নট হচ্ছে প্রাথমিক সামগ্রিক যোগান রেখা। তাহলে এই এএস নট এবং এডি নট দুটি রেখা পরস্পরের যে সমতা বিন্দুটা হচ্ছে এখানে সি বিন্দু। প্রাথমিক অবস্থায় দুটি রেখা, একটা হচ্ছে এডি নট, একটা হচ্ছে এএস নট, এই দুটি রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমরা সবসময়ই জানি চাহিদা এবং যোগান রেখা, তখন আমরা যখনই বলি চাহিদা রেখা এবং যোগান রেখা তখন কিন্তু ব্যক্তিগত চাহিদা রেখা এবং ব্যক্তিগত যোগান রেখাকে বোঝানো হয়। কিন্তু যখনই বলবো যে এএস নট এবং এডি নট তখন হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা। তাহলে সামগ্রিক চাহিদা রেখা এবং সামগ্রিক যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে অর্থাৎ সমতা বিন্দু, সেই সমতা বিন্দুটা অর্থাৎ এখানে চিত্রের মধ্যে সেটা হচ্ছে সি বিন্দু, সেই সি বিন্দুটা হচ্ছে ভারসাম্য লাভ করে। তো ভারসাম্য এই ক্ষেত্রে যখন সি বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে সি বিন্দু অনুযায়ী যদি আমরা রেখা টানি তাহলে দেখো এখানে আমার আয় স্তর বা ভারসাম্য উৎপাদন স্তর হচ্ছে কি কিউ নট এবং ভারসাম্য দাম স্তরটা হচ্ছে কি এক্ষেত্রে পি নট। এখন আমরা যদি ধরে নেই যে এই স্তরে আমরা ধরে নিলাম যে এই স্তরে মুদ্রাস্ফীতি একটা অর্থনীতিতে এই লেভেলেই যে সি বিন্দুতে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এখানে অর্থনীতিতে ভারসাম্য উৎপাদন স্তর হচ্ছে কিউ নট এবং ভারসাম্য দাম স্তর হচ্ছে পি নট, এবং এই অবস্থায় বা এই স্তরেই একটা অর্থনীতিতে কি হচ্ছে মুদ্রাস্ফীতি বিরাজ করে আমরা ধরে নিলাম। এখন আমরা কিভাবে রাজস্ব নীতি প্রয়োগ করে সেই মুদ্রাস্ফীতিটা কন্ট্রোল করব। এখন দেখো যে রাজস্ব নীতি প্রয়োগ করলে অর্থাৎ সরকার এখানে রাজস্ব নীতি প্রয়োগ, তো রাজস্ব নীতির হাতিয়ারগুলা কি কি? রাজস্ব নীতির হাতিয়ারগুলা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি করতে হবে, হ্রাস করতে হবে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে ডিক্রিজ করতে হবে এবং ট্যাক্স রেট কি করতে হবে, বাড়াতে হবে, প্রত্যক্ষ করের কর হার বৃদ্ধি করতে হবে এবং সরকারের ব্যয়টা হ্রাস করতে হবে। তাহলে এই অবস্থায় একটা অর্থনীতি যখন প্রাথমিক সি বিন্দুতে যখন ভারসাম্য অবস্থা, এবং আমরা ধরে নিলাম যে এই অবস্থায় একটা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বিরাজ করে, এক্ষেত্রে সরকার যদি রাজস্ব নীতি প্রয়োগ করেন অর্থাৎ সরকারি যে ব্যয় রয়েছে সরকার ব্যয় যদি হ্রাস করলে এবং কর হার বৃদ্ধি করলে কি হবে, এডি নট রেখাটা বায়ে এডি ওয়ানে স্থান পরিবর্তন করে সামগ্রিক চাহিদা রেখাটা যখনই সরকার, আমরা কি জানি যখনই সরকারের ব্যয় হ্রাস পায় তখন কি হয়, একটা সমাজের আয় স্তর বা আয় প্রবাহটা কমে যায়। এর ফলে কি হয়, এর ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পায়, দাম স্তর কমে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। আচ্ছা, আবার আমরা যখন দেখি যে যখন সরকারের যে কর হার যদি বৃদ্ধি করে তাহলে কি ঘটে, কর হার যদি বেড়ে যায়, এর আগের স্লাইডে আমরা দেখে আসছি, কর হারটা যদি সরকার বৃদ্ধি করে তাহলে মানুষের ব্যয়যোগ্য আয়, মানুষের যে ডিসপোজেবল ইনকাম থাকে, ট্যাক্স দেওয়ার পর মানুষের যে ইনকামটা থাকে মানুষের হাতে, সেটাই মানুষ ইচ্ছে মতো ব্যয় করতে পারে, সেটাকে বলা হয়ে থাকে ব্যয়যোগ্য আয়। আচ্ছা, তাহলে এই ব্যয়যোগ্য যখনই কর হারটা বৃদ্ধি পাবে অর্থাৎ প্রত্যক্ষ করটা যখনই বৃদ্ধি পাবে তখনই ব্যয়যোগ্য আয়টা হ্রাস পায়। তো ব্যয়যোগ্য আয় যখন হ্রাস পাবে তখন একটা অর্থনীতিতে বাজারের মধ্যে পণ্য সামগ্রী এবং সেবার চাহিদাটা কমে যাবে। এর ফলে কি হবে, দাম স্তর হ্রাস পাবে এবং দাম স্তর যখনই হ্রাস পায় তখন কি হয়, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছি যে সি বিন্দুতে যখন একটা অর্থনীতি ভারসাম্য অবস্থায় থাকে তখনই যদি একটা অর্থনীতিতে ইনফ্লেশন দেখা দেয় তখন সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে সরকার সেই ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এক্ষেত্রে সরকার কি করতে পারে, এই ক্ষেত্রে সরকার
ব্যয়, সরকারি ব্যয় যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেটাকে হ্রাস করতে পারে এবং অথবা কর হার বৃদ্ধি করতে পারে। এবং দুটি ক্ষেত্রেই যদি সরকারি ব্যয় যদি হ্রাস করা হয় কিংবা কর হার বৃদ্ধি করা হয়, এই ক্ষেত্রে প্রভাব পড়বে কি, সামগ্রিক চাহিদাটা কমে যায়, অর্থাৎ সামগ্রিক চাহিদাটা এডি নট থেকে এডি ওয়ানে চলে আসবে, অর্থাৎ এই রেখাটা বাঁ দিকে শিফট করবে সি বিন্দু থেকে, তখন ডি বিন্দুতে হবে ভারসাম্য অবস্থা। তখন উৎপাদন স্তর হচ্ছে, ভারসাম্য উৎপাদনের স্তর হবে কিউ নট থেকে কিউ ওয়ানে চলে আসলো, অর্থাৎ ভারসাম্য উৎপাদন স্তরটা তখন কমে গেল এবং দাম স্তরও পি নট থেকে পি ওয়ানে চলে আসছে। এর ফলে কি হচ্ছে, দাম স্তর কমলে কি হয়, মুদ্রাস্ফীতি প্রবণতাটা নিয়ন্ত্রণে থাকে। তাহলে আমরা যদি দেখি যে একটা সমাজে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঘটে, এই ক্ষেত্রে কিভাবে সংকোচনমূলক রাজস্ব নীতির মাধ্যমে সেই মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যায় সেটা আজকে আমরা ক্লাসে আলোচনা করেছি। এবং আমি আশা করব তোমরা এটা ভালোভাবে আজকের ভিডিওটা দেখে তোমরা এই প্রশ্নটা শিখে নিবে। এবং আগামী ক্লাসে আমরা দেখব যে আমাদের যে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি থাকে, এই ক্ষেত্রে কিভাবে রাজস্ব নীতির মাধ্যমে সেই মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করা যায়। তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়ম মেনে চলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। পড়াশোনা বাসায় থেকেই পড়াশোনা চালিয়ে যাবে, সঠিক নিয়মে মাস্ক করবে এবং আমরা কেউই ভ্যাকসিন থেকে দূরে থাকবো না। আমরা প্রত্যেকেই ভ্যাকসিন, আমরা টিকা নিব, দেশকে এবং জাতিকে রক্ষা করব। আজকের ক্লাসটি ভালোভাবে দেখবে এবং পরবর্তী ক্লাসে আমরা এই অংশেরই আমরা খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি যদি একটা অর্থনীতিতে দেখা দেয়, সেক্ষেত্রে কিভাবে আমরা ফিসক্যাল পলিসির মাধ্যমে সরকার কিভাবে সেই ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের ক্লাসটি ভালোভাবে দেখবে। থ্যাঙ্কস টু অল।